আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকের আমাদের ঘোষণা করা ছিল যে আমরা তোমাদের অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপরে একটা লেকচার দেব। আমার ঘোষণাতে যেটা তোমাদের গ্রুপে শো করা আছে, আমরা ঘোষণা করেছিলাম যে গণিতের নবম অধ্যায় ত্রিভুজ, এটার উপরে আমরা একটা লেকচার দেব। আমার ঘোষণাতে এটাও ছিল যে ত্রিভুজ ব্র্যাকেটে ছিল উপপাদ্যের উপরে লেকচার দেব। আমাদের এটাই আজকের ঘোষণা ছিল। আমি এই নবম অধ্যায় নির্দিষ্ট করার কারণ হলো আজকে প্রায় 7 নম্বর মাস চলতেছে, শিক্ষাবর্ষের জুলাই মাস চলতেছে। যদিও তোমরা স্কুলে যেতে পারোনি, তা আমি ধরে নিচ্ছি তোমাদের অনেকেই, তোমাদের গার্জিয়ান, অভিভাবক এবং তোমরা যথেষ্ট সজাগ। সেই হিসাবে তোমরা অনেকগুলি চ্যাপ্টার শেষ করেছো। চ্যাপ্টারের ভিতরে তোমরা পাটিগণিত, এটা তোমরা অনেক পছন্দ করো। বীজগণিত, এটাও তোমাদের অনেক পছন্দের চ্যাপ্টার। এই জিনিসগুলি তোমাদের শেষ হয়ে গেছে, হয়তো কিছু অংশ বাকিও আছে, আবার অনেকের শেষ হয়ে গেছে, আবার অনেকের কিছু অংশ বাকি আছে। তথ্য উপাত্ত একটা চ্যাপ্টার আছে, সেটাও সহজ চ্যাপ্টার হিসাবে তোমরা অনেকেই এটা করে ফেলেছ। আর এটা হলো জ্যামিতির অংশ। পরীক্ষাতে, তোমাদের বার্ষিক পরীক্ষাতে জ্যামিতি থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে। তোমাকে বলা থাকবে 3টা থেকে 2টা প্রশ্নের আনসার দিতে হবে। তো পাটিগণিত তোমরা অনেকেই বুঝো, বেশিরভাগ স্টুডেন্টই বুঝো এবং করেও ফেলেছ। বীজগণিত বেশিরভাগ স্টুডেন্ট বুঝো এবং করে ফেলেছ। তথ্য উপাত্ত বেশিরভাগ স্টুডেন্ট এটা পছন্দ এবং করে ফেলেছ। জ্যামিতিতে অনেকেরই হয়। এই করে ফেলেছ বলতে আমি সবাই যে করছো তা না, 100% এটা হবে না, এটা স্বাভাবিক। আবার সবারই যে জ্যামিতি বাকি সেটাও তো না। কিন্তু আমি বেশিরভাগ শিক্ষার্থীদের বিবেচনা করে আমি এই নবম অধ্যায় জ্যামিতির অংশটা এখানে ধরেছি। এটা এই কারণে যে জ্যামিতিতে তোমাদের একটু ভয় কাজ করে। যারা জ্যামিতি নবম অধ্যায় শেষ করে ফেলেছ, তোমরাও একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে তোমাদের শিক্ষণীয় অনেক কিছুই এই জায়গাতে পাবে। আর এটা ধরার আরেকটা কারণ হলো, নবম অধ্যায় সিলেক্ট করার আরেকটা কারণ হলো, নবম অধ্যায়ে যে উপপাদ্য রয়েছে প্রথম দিকে, এই উপপাদ্য তোমাদের অনেকেরই ভয় কাজ করে। আবার অনেক স্টুডেন্ট উপপাদ্য আনসার করে পরীক্ষার খাতাতে, কিন্তু সেখানে কোনো যুক্তি, মোটামুটি 70% স্টুডেন্ট যারা জ্যামিতির লেখো ঠিক আছে, উপপাদ্য লেখো ঠিক আছে, কিন্তু যুক্তিগুলি সঠিক থাকে না। এই জন্য যারা শেষ করেছো তাদের উদ্দেশ্য বলবো, মনোযোগ দিয়ে লেকচারটা দেখবে। লেকচারে যে বাড়ির কাজ থাকবে সে বাড়ির কাজটাও করবে। আর লেকচার চলাকালীন যেই কথা অথবা যেই লেখা তুমি জরুরি মনে করতেছো, তোমার জন্য এটা প্রথম শোনা হলো, অথবা আগে শুনেছ কিন্তু পরিষ্কার এখন তুমি বলতে পারবে না, শুধু একটু ধারণা আছে, কিন্তু তুমি এটাকে লিখতে পারবে না। যদি পরীক্ষায় আসে, কেউ জিজ্ঞাসা করে বলতে পারবে না। এইরকম কোনো কথা বা এইরকম কোনো লেখা যদি তোমার কাছে মনে হয় জরুরি, সেটা তুমি তোমার লেকচার খাতায় এন্ট্রি করে ফেলবা। ভিডিওটাকে পজ করে দিয়ে, ভিডিওটাকে সাময়িক স্টপ করে তুমি বোর্ড থেকে অথবা স্যারের কথাটাকে তুমি খাতায় লিখে নেবে। এটা হলো তুমি
কিভাবে লেকচারটা কাজ করবে, লেকচার শোনাকালীন, লেকচার চলাকালীন, লেকচার যখন শুনবা, লেকচার শোনার সময়টুকুতে তোমার কাজ কি সেটা বলে দিলাম। তো লেকচার শুরুতে তোমার এখন প্রথম কাজ হলো তুমি তোমার গণিত বইয়ের নবম অধ্যায় এটা তোমার পাশে রাখো। গণিত বইয়ের নবম অধ্যায় পাশে রেখে যেই খাতাতে তুমি লেকচারটা লিখবে সেই খাতার হাতে নাও, যে পেজে খাতার যে পেজে তুমি লিখবে সেই পেজটাও বের করো। সেই পেজটা খুলে বই এবং খাতার ওই পেজ যে পেজে তুমি লিখবে সেটা খুলে একটা ক্লাসের মানসিকতা নিয়ে তুমি লেকচারটা শুনবে। এটা শুধুমাত্র শোনার জন্য নয়, এটা শুধু দেখার জন্য নয়, আর মন্তব্য ভিডিও কেমন হলো, ভিডিওর কী কী ভালো দিক, কী কী খারাপ দিক, এগুলির জন্য লেকচারটা শুনবে না। লেকচারটা তুমি শুনবে তোমার শিক্ষার জন্য, তুমি যেন কিছু শিখতে পারো। অতএব তুমি একজন শিক্ষার্থী হিসেবে বই এবং খাতা পাশে নিয়ে বইয়ের নবম অধ্যায় খুলো, এটা পাশে রাখো খুলে, আর খাতার যে পেজে তুমি লিখবে সেই পেজটা তুমি খুলে পুরোপুরি শিক্ষার্থী একটা ক্লাস চলতেছে এইরকম ক্লাসের স্টুডেন্ট হিসেবে তুমি এখন লেকচারটা শুনবে। আমি প্রথমেই বলেছি উপপাদ্য জ্যামিতির উপরে, জ্যামিতিতেই ভয় আছে শিক্ষার্থীদের মধ্যে। কমপক্ষে 80% শিক্ষার্থীর জ্যামিতিতে ভয় আছে। পাটিগণিত, বীজগণিত, তথ্যপাত্য এটা তোমরা অনেকেই করে ফেলেছ, অনেকে তোমরা কিছুটা পারো, সবাই পারো তা না, অনেকেই পারো। কিন্তু এই অনেকের ভিতরে যারা পারো না, যারা শেষ করো নাই অথবা যারা শেষ করেছো, তাদের মধ্যে এই জ্যামিতির ভয় বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে আছে। অথচ জ্যামিতি তুমি যদি ভয় করো তাহলে তোমার ক্লাস 8-এ যখন তুমি উঠবে সেখানে জ্যামিতিতে তোমাকে 2টা আনসার দিতে হবে। জেএসসি পরীক্ষায় তুমি এসএসসি পরীক্ষায় জ্যামিতি আনসার করতে হবে, উত্তর দিতে হবে। তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকো জ্যামিতি তোমার খুব বেশি প্রয়োজন হবে, ফিজিক্সে প্রয়োজন হবে, তোমার গণিতে প্রয়োজন হবে। অতএব এই সমস্ত বিবেচনা করে আমি মনে করতেছি যদি আমি জ্যামিতিটা নেই আর তুমি যদি মনোযোগ দিয়ে লেকচারটা দেখো, লেকচারের আলোকে যে বাড়ির কাজটা দেওয়া হবে সেই বাড়ির কাজটা সম্পন্ন করো, তাহলে আমি আশা করি তুমি এই উপপাদ্যের উপরে যতগুলি লেকচার নেব সেগুলি এই পদ্ধতি অনুসরণ করে যদি তুমি শিখো, তোমার জ্যামিতির ভয় অনেকটা কেটে যাবে। কিন্তু তোমাকে ভিডিও দেখার জন্য শুধু ভিডিও দেখবে না, শিক্ষার্থী হিসাবে ক্লাস মনে করে ক্লাসের একটা মুড নিয়ে তুমি লেকচারটা শুনবে। এবং তোমার যখন লেকচারটা শুনবে তখন তুমি বাসায় যখন বসে শুনবে তখন শিখার মানসিকতা নিয়ে তুমি শুনবে। তোমার পাশে খাতা থাকবে, তোমার পাশে বই থাকবে। তাহলে আমি শুরু করে দিলাম। তোমাদের গণিত বইয়ে নবম অধ্যায়ে এই 9 নম্বর অধ্যায়, সেখানে ত্রিভুজ, অধ্যায়টার নাম হলো ত্রিভুজ। আর অধ্যায়টার ভিতরে প্রথম দিকে ত্রিভুজের পরিচিতি দেওয়া আছে, তারপরে ত্রিভুজের উপপাদ্য দেওয়া আছে, তারপরে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য দেওয়া আছে। সামনে তোমার যে পরীক্ষা আসতেছে, পরীক্ষা দিবে তুমি, স্কুল যখন আমাদের স্বাভাবিক হয়ে যাবে তখন তোমাদের পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে এই ত্রিভুজ থেকে তুমি নিশ্চিত একটা প্রশ্ন পাবে, সম্পাদ্য থেকে একটা উপপাদ্য পাবে, একটা প্রশ্ন পাবে উপপাদ্য থেকে। অতএব তুমি যদি ত্রিভুজের লেকচারগুলিকে ফলো করো তাহলে বাড়িতে থাকাকালীন সময়ে অনলাইন লেকচারের মাধ্যমে তুমি 20 নাম্বার
গেইন করতে পারবা, অর্জন করতে পারবা যদি তুমি লেকচারগুলি মনোযোগ দিয়ে পরপর যে লেকচারগুলি দেব সেগুলি যদি তুমি মনোযোগ দিয়ে শুনতে পারো, আর সেগুলি যদি মনোযোগ দিয়ে শুনো এবং খাতায় লিখে ফেলবে, তাহলে এই বন্ধকালীন সময়ে সবার একটা ধারণা যে স্কুল বন্ধ, আমরা কিছু শিখতে পারতেছি না, সেই তোমাদের সেই সমস্যা দূর করার জন্যই অনলাইনে লেকচার দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, যেন তোমরা বাড়িতে বসেও কিছু প্রস্তুতি নিয়ে নিতে পারো। তো গণিতের প্রস্তুতির মধ্যে এই ত্রিভুজ অথবা জ্যামিতির উপরে 3টা প্রশ্ন থাকবে। সেখানে ত্রিভুজ থেকে কমপক্ষে 2টা প্রশ্ন তুমি পাইবে, উপপাদ্য একটা, সম্পাদ্য একটা। শুধু ত্রিভুজ অধ্যায় থেকে 2টা প্রশ্ন পেয়ে যাবে। অতএব মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখো। ধন্যবাদ তোমাদেরকে। তো ত্রিভুজ, যার ইংরেজি শব্দ ট্রায়াঙ্গল, তুমি নিশ্চয়ই খাতা নিয়ে বসছো। যদি খাতা নিয়ে না বসো তাহলে ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে সাময়িক বন্ধ করো, বন্ধ করে তুমি খাতাটা নাও, যে পেজে লিখবে ওই পেজটা বের করো, তুমি তারিখ লেখো। আজকে 18 তারিখে লেকচারটা দেওয়া হচ্ছে। অধ্যায় লেখো, নবম অধ্যায়, অধ্যায়ের পরিচিতি লেখো। ত্রিভুজ ব্র্যাকেটে ত্রিভুজের ইংরেজিটা লিখে ফেলো, ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল, যার বাংলা শব্দ হলো ত্রিভুজ, এটা লিখে ফেলো। আমার আলোচনায় ছিল ত্রিভুজের উপপাদ্য, আমরা আজকে আলোচনা করব। কিন্তু উপপাদ্য আলোচনা করার আগে ত্রিভুজের যে পরিচিতি সেটা আমাদের জানা দরকার। যখন আমি ত্রিভুজ সংক্রান্ত, ত্রিভুজের পার্টসগুলি, ত্রিভুজের অঙ্গগুলিকে চিনতে পারবো, তাহলে যখন উপপাদ্য আমি পড়ব, সম্পাদ্য যখন পড়ব, তাহলে আমার জন্য সহজ হবে। যদি ত্রিভুজের অঙ্গগুলি তুমি চিনতে না পারো, পরিষ্কার ধারণা না থাকে, তাহলে সম্পাদ্য এবং উপপাদ্য বুঝতে তোমার জন্য কঠিন হবে। অতএব উপপাদ্য শুরু করার আগে আমার প্রথম আলোচনা থাকবে ত্রিভুজের পরিচিতি। তোমরা ত্রিভুজ শব্দটার নাম শুনে এসেছো, অনেক আগেই শুনেছ। একজন শিক্ষার্থী মানে সে জানে ত্রিভুজ কি। যদি ত্রিভুজ কি তা বলতে নাও পারে, আশা করি তোমরা অনেকেই পারবা। তো যারা পারতেছ না, তারা ত্রিভুজের নাম তো শুনেছ এবং ত্রিভুজের চিত্রটাও তুমি দেখেছ। এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ। উপরে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। এটা একটা ত্রিভুজ, এটা তোমরা অনেকেই জানো। আমার প্রশ্ন হলো, ত্রিভুজ কাকে বলে? যেটা তুমি ক্লাস 5-এ পড়ে এসেছো, 5ম শ্রেণীতে পড়েছো, 6ষ্ঠ শ্রেণীতে পড়েছো। ত্রিভুজ কাকে বলে? দেখো, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে কয়টা বাহু আছে? ত্রিভুজে 1টা, 2টা, 3টা বাহু আছে। এই ত্রিভুজের 3টা বাহু দ্বারা যে চিত্র অঙ্কন করা যায়, ত্রিভুজের 3টা বাহুকে আবদ্ধ করে, আবদ্ধ হতে হবে। যদি আবদ্ধ না হয় তাহলে সে ত্রিভুজ হবে না। অতএব ত্রিভুজের সংজ্ঞা তুমি লিখতে পারো, ত্রিভুজের সংজ্ঞা লিখতে পারো, 3টা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। ভিডিওটা পজ করে খাতায় লিখে ফেলো, 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আমি আবদ্ধ ক্ষেত্র বলি নাই, কিন্তু আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। 3টি বাহু দ্বারা, আমি 2-3 বার বলতেছি, তুমি ভিডিওটা পজ করে খাতায় লিখে ফেলো। ত্রিভুজ কাকে বলে? তোমার শেখার জিনিস হলো ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে খাতায় লিখে ফেলো। 3টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটা একটা চিত্র, চিত্রকে ত্রিভুজ বলে। কয়টা বাহু দ্বারা? 3টা বাহু দ্বারা। 3টা বাহু দ্বারা কি হইতে হবে? আবদ্ধ হতে হবে।
আবদ্ধ হতে হবে। এখন লক্ষ্য করো, আমি তিনটা বাহু ঠিকই দিলাম, এটা একটা বাহু দিলাম, এটা একটা বাহু দিলাম, এদিকে একটা বাহু দিলাম, এটা কি আবদ্ধ হলো? লক্ষ্য করো তো, আবদ্ধ হয়নি। এই দুইটা ঠিকই আবদ্ধ, এই দুইটা মিল আছে, এই দুইটা একটা অপরের সাথে টাচ করছে, কিন্তু এইটা কিন্তু সে একটার সাথে মিলেনি, তাহলে আবদ্ধ হয়নি। এটা কি বলা হয়? আবদ্ধ। আবদ্ধ হইতে হলে এমন হইতে হবে, প্রথম বাহু যেখানে শেষ, পরের 2 নম্বর বাহু সেখান থেকে শুরু, 2 নম্বর বাহু যেখানে শেষ, 3 নম্বর বাহু ওখান থেকে শুরু হয়ে প্রথম বাহুর প্রথমের সাথে মিলে যাবে, তাহলে আবদ্ধ হয়ে যাবে। তাহলে ত্রিভুজ হইতে হলে কয়টা শর্ত? একটা হলো বাহু লাগবে তিনটা বাহু আবদ্ধ হতে হবে, এবং আবদ্ধ হইয়া যে চিত্র তৈরি করে ওই চিত্রটাকে ত্রিভুজ করবে। তোমরা এটাও জানো চতুর্ভুজ কাকে বলে? তাহলে 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। তাহলে এটা একটা চিত্রের নাম, এটা একটা চিত্র। তাহলে 3টা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এটা একটা চিত্র, এবং সে আবদ্ধ হইতে হবে। এখানে আবদ্ধ হয়নি, এই জায়গাটা আবদ্ধ হয়নি, বাহু 3টা ঠিকই আছে, কিন্তু আবদ্ধ হয়নি বলে সে ত্রিভুজ না। এখানে বাহু 3টা ঠিক আছে, আবদ্ধ হয়েছে বলে যেই চিত্র তৈরি করছে এই চিত্রটাকে ত্রিভুজ বলে। আমরা তাহলে শিখে ফেললাম ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ একটা কিসের নাম? চিত্রের নাম। ত্রিভুজে কি শর্ত কি লাগে? 3টা বাহু লাগে, এবং 3টা বাহুর ক্ষেত্রে তারা আবদ্ধ হতে হয়। আর আবদ্ধের সংজ্ঞাটা কি? প্রথম বাহু যেখান থেকে শেষ, 2 নম্বর বাহু ওখানে শুরু, 2 নম্বর বাহু যেখানে শেষ, 3 নম্বর বাহু ওখান থেকে শুরু। এখন 3 নম্বর বাহু গিয়া মিলবে প্রথম বাহুর প্রথম বিন্দুর সাথে মিলে গেছে, তাহলে সে আবদ্ধ হয়ে গেল। আর আবদ্ধ হওয়ার কারণে যে চিত্র তৈরি করলো, তাহলে এটা হতো, যেমন এটাকে আমরা কি লিখি? চিত্র ত্রিভুজ। আমরা লেখার সময় এমনই লিখি। কার চিত্র? ত্রিভুজের চিত্র। তাহলে এটা হলো ত্রিভুজের চিত্র। এখন দেখো এই আবদ্ধ ক্ষেত্র, তাহলে ত্রিভুজের ক্ষেত্র, তাহলে ত্রিভুজের ক্ষেত্র কোনটা? তাহলে 3টা বাহু যে আবদ্ধ হইল, ত্রিভুজের 3টি বাহু যে আবদ্ধ হলো, আবদ্ধ ত্রিভুজের আবদ্ধ চিত্রের ভিতরের অংশটুকুকে আবদ্ধ ত্রিভুজের অথবা ত্রিভুজের ভিতরের জায়গাটুকুকে ত্রিভুজের ক্ষেত্র বলে। তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্র, এই জায়গাটা হলো ত্রিভুজের ক্ষেত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্র কোনটা? আবদ্ধ অংশকে অথবা আবদ্ধ জায়গাকে ত্রিভুজ ক্ষেত্র বলে। তাহলে আবদ্ধ যে অংশ, প্রথমে আমি বলেছি ত্রিভুজ হইতে হলে 3টা বাহু আবদ্ধ হইতে হবে, তাহলে যে চিত্র তৈরি করবে সেটাকে বলা হবে ত্রিভুজ। আর আবদ্ধ যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হবে ত্রিভুজের ক্ষেত্র। এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্র না, কারণ এই অংশ বাহিরের, এটা কিন্তু বাহিরের অংশ, এই জায়গাটা বাহিরের অংশ, এই যে এই জায়গাটা বাহিরের অংশ, এটাও ত্রিভুজের ক্ষেত্র না, এটাও এটার বাহিরেও ত্রিভুজের ক্ষেত্র না, শুধু আবদ্ধ অংশটুকুকে ত্রিভুজের ক্ষেত্র বলে। তোমরা এটাও জানো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে, ক্লাস 5-এ ক্লাস 6-এ তোমরা শিখেছো। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি? এই ত্রিভুজের যে আবদ্ধ 3টা বাহু দ্বারা আবদ্ধ অংশ, আবদ্ধের অংশের ভিতরের জায়গার পরিমাণ কতটুকু, এটাকে বলা হয় ক্ষেত্রফল। অর্থাৎ ক্ষেত্রের পরিমাপ কতটুকু, যেটাকে তোমরা বলা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, এটা আমরা পরে দেখব। আমি শুধু বলতে চাচ্ছি ক্ষেত্র কোনটা। তাহলে যেই ভিতরের অংশটুকু, এটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্র। তাহলে আমরা কি কি শিখলাম? ত্রিভুজ শিখলাম। ত্রিভুজ কাকে বলে? 3টা বাহু দ্বারা আবদ্ধ চিত্রের আবদ্ধ 3টা বাহু আবদ্ধ হয়ে যে চিত্র তৈরি করে তাকে বলা হয় ত্রিভুজ। 2 নম্বর আমি শিখলাম ত্রিভুজের ক্ষেত্র কোনটা।
তাহলে আবদ্ধ অংশকে বা আবদ্ধ জায়গাটুকুকে ত্রিভুজের ক্ষেত্র বলে। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রের পরিমাপকে বা ক্ষেত্রকে মাপার জন্য মাপ দেওয়ার পরে ক্ষেত্র মাপার কারণে যে পরিমাণ পাওয়া যায় সেটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রের জন্য যেই ফল সেটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রের জন্য যে পরিমাপ অথবা ক্ষেত্র মাপার কারণে যে পরিমাণ দাঁড়াইলো সেটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। তা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এখন শেখার জিনিস না, আমাদের হলো ক্ষেত্র শেখার জিনিস। এই ক্ষেত্র থেকেই ক্ষেত্রফল। আমরা শিখলাম ত্রিভুজ কি, আমরা দ্বিতীয় শিখলাম ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্র কি? তাহলে তুমি খাতায় লিখে ফেলো, যদি মনে না থাকে লিখতে না পারো তাহলে ভিডিওটাকে আবার পিছনে টানো, যেই বাক্যটা এই বাক্যটা আমি যেখানে বলেছি সেই বাক্যটা শুনে তারপরে লিখে ফেলো। তাহলে দুটো জিনিস তুমি লিখতে পারলা, এক হলো ত্রিভুজ আর একটা হলো ত্রিভুজের ক্ষেত্র। এখন লক্ষ্য করো ত্রিভুজের শীর্ষবিন্দু। এখন আমি শিখব শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু দেখো, এই ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে বিন্দু কয়, মানে শীর্ষবিন্দু বলতে আমি ত্রিভুজটার নাম কি দিয়েছি? এ বি সি। এটা একটা ত্রিভুজ এবং তোমরা আঁকার সময় এখানে একটা ত্রিভুজ চিহ্ন দিয়ে থাকো। এটা একটা ত্রিভুজ, তোমরা 6 ত্রিভুজ এঁকেছো আর তুমি লেখার সময় লিখেছো ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমি আবার বলি, ত্রিভুজ এবিসি বলতে বোঝাচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। যে এটাকে যখন তুমি এইভাবে চিত্র আঁকবা তখন এই ত্রিভুজ না লিখলেও চলে, এটা না লিখলেও চলে, কারণ তুমি চিহ্ন দিয়েই বুঝিয়ে দিয়েছো এটা একটা ত্রিভুজ। তো এখানে লক্ষ্য করো, এই দুইটা বাহু যেই বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এটা একটা শীর্ষবিন্দু, তাহলে এটাও একটা শীর্ষবিন্দু। এখানে এই শীর্ষবিন্দুতে কয় বাহু এই বিন্দু থেকে তৈরি হয়েছে, অথবা কয়টা বাহু এই বিন্দুতে এসে মিলেছে? বিসি বাহু বি বিন্দু থেকে তৈরি হয়েছে, বিএ বাহু বি বিন্দু থেকে তৈরি হয়েছে। যে বিন্দু থেকে দুইটা বাহু তৈরি হয় সেই বিন্দুটাকে শীর্ষবিন্দু বলা হয়। যে বিন্দু থেকে দুইটা বাহু তৈরি হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। অন্যভাবে বলা যায়, দুইটা বাহু যে বিন্দুতে গিয়ে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলা হয়। এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে এই বাহুটা হলো এ সি আর এই বাহুটা হলো সি বি। তাহলে এসি এবং বিসি তারা কোন বিন্দুতে মিলিত হয়েছে? সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে সি হলো শীর্ষবিন্দু। অথবা রিভার্স কি বলতে পারি, বিপরীত দিক থেকে আমি কি বলতে পারি? সি বিন্দু থেকে দুইটা বাহু তৈরি হয়েছে। আমি দুইভাবে কথাটা বলেছি, শীর্ষবিন্দু থেকে দুইটা বাহু বের হবে, তাহলে সি বিন্দু থেকে সি এ বাহু এবং সিবি বাহু বের হয়েছে, অতএব সি একটা শীর্ষবিন্দু। আর অন্যটা কি বলেছি, বিপরীতটা কি বলেছি? দুইটা বাহু যেই বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে আমরা এটাও শিখলাম শীর্ষবিন্দু কি, এটা খাতায় লিখে ফেলতে পারো, ভিডিওটা পজ করে খাতায় লিখে ফেলো। দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। তাহলে এই ত্রিভুজে বাহু কয়টা? তিনটা বাহু। তাহলে শীর্ষবিন্দু কয়টা? শীর্ষবিন্দুও তিনটা। এটাও একটা শীর্ষবিন্দু, কারণ এখান থেকে দুইটা বাহু বের হয়েছে, এবি বাহু এবং এসি বাহু এই বিন্দু থেকে বের হয়েছে। আর অন্যভাবে কি বলতে পারি, বিএ বাহু সিএ বাহু এই বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, তাই এটা শীর্ষবিন্দু। একই কারণে বি একটা শীর্ষবিন্দু এবং সি একটা শীর্ষবিন্দু। তাহলে আমরা শিখে ফেললাম ত্রিভুজের শীর্ষবিন্দু কি।
এখন এই তিনটাকে আমি প্রথমেই সংজ্ঞায় বলেছি, এই তিনটা একটা বাহু। তাহলে ত্রিভুজের আমি এখন দেখব ত্রিভুজের বাহু কোনটা। ত্রিভুজের বাহু, তাহলে বাহুটা কি? বাহুর আরেক নাম কি? ক্লাস 6 এ তোমরা পড়েছো। বাহুর আরেক নাম কি? এটাকে বলা হয় রেখাংশ। বাহুর আরেক নাম হলো রেখাংশ। এই রেখাংশ অথবা বাহু। ত্রিভুজের তিনটা বাহু অথবা অন্য নামে বলা হয় ত্রিভুজের রেখাংশ। তো রেখাংশ হওয়ার জন্য শর্ত কি? ক্লাস 6 এ তোমরা রেখা পড়েছো, রেখাংশ পড়েছো, রশ্মি পড়েছো। তাহলে এটা হলো, এটা কি? এটা হলো রেখা। দেখো দুই পাশে এই চিহ্নটা থাকবে। এই চিহ্ন দ্বারা কি বোঝায়? এটাকে চলমান চিহ্ন বলে। এই চিহ্ন দ্বারা বোঝায় চলমান চিহ্ন, অর্থাৎ এই বিন্দুটা এখানে স্থির না, এই বিন্দুটা চলতেছে, চলমান অবস্থায় আছে, সে আরো যাইতে পারে। এই বিন্দুটাও স্থির না, সে আরো যাইতে পারে। এটাকে দেখানো হয় তীর চিহ্ন দ্বারা, বোঝানো হয়, বোঝা যায় চলমান চিহ্ন। চলমান চিহ্নকে দেখানো হয় তীর চিহ্ন দ্বারা, বুঝবো এটা চলমান অবস্থায় আছে, এটা স্থির না। আর এই রেখার উপরে, তাহলে এবি একটা কি রেখা, এই রেখার উপরে এই চিহ্ন দেওয়া হয়। এই রেখার উপরে এই চিহ্ন দিয়ে এবি একটা রেখা বোঝানো হয়। কিন্তু এবি এর উপরে এই একটা বিন্দু লাও, এবি রেখার উপরে একটা বিন্দু লাও সি, আর একটা বিন্দু লাও ডি। এখন এই সি ডিটাকে এখানে আঁকো, সি ডি। এটা স্থির, এটা স্থির, এটা কিন্তু চলমান না, কারণ এটা এখান থেকে এই অংশটুকুকে কেটে এখানে বসানো হইল। তার মানে কি? এটা চলমান না। চলমান তো এ বিন্দু আর বি বিন্দু, আর এ আর বি মিলে রেখা হয়েছে। ক্লাস 6 এর পড়া আলোচনা করতেছি। এ বি নিয়ে রেখা হয়েছে, রেখার উপরে চিহ্ন দিতে হয়। এখন এই রেখার উপরে দুইটা বিন্দু নিলাম, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু। এইটুকু অংশকে, সি থেকে ডি এতটুকু অংশকে এখানে নিয়ে আসলাম। তাহলে সি বিন্দু স্থির, ডি বিন্দু স্থির। এটা কিন্তু চলমান না, এখানে আমি চলমান চিহ্ন দেই নাই, এখানেও চলমান চিহ্ন দেই নাই। যখন চলমান চিহ্ন না থাকে, দুই প্রান্ত স্থির থাকে, তখন তাকে বলা হয় রেখাংশ। তাহলে রেখাংশের শর্ত কি? দুই পাশের বিন্দু স্থির থাকবে। রেখার শর্ত কি? দুই পাশের বিন্দু চলমান থাকবে। আর রশ্মির শর্ত কি? এক পাশে স্থির থাকবে, এই যে এক পাশে স্থির থাকবে আর এক পাশে চলমান থাকবে। এটা হলো রশ্মি, এটা হলো রেখাংশ। রেখাংশের আরেক নাম কি? বাহু। রেখাংশের আরেক নাম হলো বাহু। তাহলে লক্ষ্য করো, আমি এটা হলো রেখা, রেখাকে এইভাবে লিখতে হয়। এটা হলো রেখাংশ, দুই প্রান্ত স্থির থাকে, আর রেখার দুই প্রান্ত চলমান থাকে, আর রশ্মির এক প্রান্ত স্থির থাকে আর এক প্রান্ত চলমান থাকে। তোমরা বিজ্ঞান বইয়ে পড়েছ আলোক রশ্মি, বিজ্ঞান বইয়ে পড়েছ আলোক রশ্মি। তার মানে কি? রশ্মিটা এই সূর্য এখান থেকে তৈরি হয়, সূর্য থেকে আলোটা বের হয়, বের হয়ে রশ্মিটা অনেক কিছু ভেদ করে আমাদের পর্যন্ত আসে। তা আমাদের মাটিতে এসে রশ্মি সূর্য থেকে তৈরি হয়ে মাটিতে এসে এটাকে স্থির হয়ে থাকলো। যখন মাটিতে গর্ত করো, সে কিন্তু আরো নিচে যাবে, আরো গর্ত করো, আরো নিচে যাবে, তার মানে সে চলমান অবস্থায় আছে। যেহেতু সূর্যের রশ্মিটা সূর্য থেকে তৈরি হয়ে সে চলমান অবস্থায় আছে, তাই এক প্রান্ত স্থির আর এক প্রান্ত চলমান, অতএব এটাকে বলা হয় রশ্মি। আর এই কারণে সূর্য রশ্মি বলা হয় বা আলোক রশ্মি বলা হয়। আর এটাকে বাহু বলে। কেন বাহু বলে? এই প্রান্ত স্থির, এই প্রান্ত চলমান।
তোমরা এই বাহু শব্দটা শুনেছ। আর ত্রিভুজের ক্ষেত্রে এইগুলি কি তাহলে? প্রত্যেকটা হলো এই শর্ত অনুসারে, এই চিত্র অনুসারে বা এই শর্ত অনুসারে এটাও একটা বাহু, এটাও একটা বাহু, এটা একটা বাহু, কারণ দুই প্রান্ত স্থির। এ বি, এ বিন্দু স্থির, বি বিন্দু স্থির, চলমান চিহ্ন না, এটা চলমান অবস্থায় নাই। এ বি এ বিন্দু বি বিন্দু চলমান অবস্থায় নাই, বি বিন্দু সি বিন্দু চলমান অবস্থায় নাই, অতএব বিসি এটা একটা বাহু। সি বিন্দু এ বিন্দু চলমান অবস্থায় নাই, অতএব সি এ বা এসি এটা একটা বাহু। এখানে বাহু কয়টা? তিনটা। কি কারণে বাহু? কারণ বি বিন্দু এবং সি বিন্দু এটা চলমান অবস্থায় না, স্থির অবস্থায় আছে, অতএব বিসি এটা একটা বাহু। তো এইরকম বাহু এখানে কয়টা আছে? তিনটা আছে। তাহলে ত্রিভুজের বাহু তিনটা। একটা হলো এবি, আরেকটা হলো বিসি, আরেকটা হলো সিএ। এখন যদি কোনো স্টুডেন্ট বলে, খুব মনোযোগ দাও এবং লিখে নিতে পারো, কোনো স্টুডেন্ট যদি বলে তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, তাহলে তার কিন্তু ভুল। হয়তো টিচার নাম্বার দেবে, কারণ এটা আমাদের সচরাচর আমরা এই শব্দটা বলে আসছি ছোটকাল থেকে। টিচার নাম্বার দিবে, আবার কোনো টিচার নাম্বার দেবে না, কারণ তিনটা রেখা দ্বারা আবদ্ধ চিত্র না, তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র। রেখা হইতে হলে তো দুই প্রান্ত চলমান থাকবে, এখানে তো দুই প্রান্ত চলমান না, অতএব তিনটা রেখা দ্বারা বলবো না, তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে ত্রিভুজ হইতে হলে আমি আবার প্রথম কথায় চলে যাই, ত্রিভুজের কথায় আবার একটু পিছনে অল্প সময়ের জন্য যাই। তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, অথবা তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। কিন্তু কেউ যদি বলে তিনটা রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে, তাহলে ওই লেখাটা ভুল, কারণ রেখা হওয়ার জন্য দুই প্রান্ত চলমান থাকে, এখানে দুই প্রান্ত চলমান না, দুই প্রান্ত স্থির। ধন্যবাদ। তাহলে আমরা শিখে ফেললাম ত্রিভুজের রেখাংশ অথবা ত্রিভুজের বাহু কি। আমরা কি কি শিখলাম এই পর্যন্ত? রেখাংশ শিখলাম, বাহু শিখলাম, ত্রিভুজ শিখলাম, শীর্ষবিন্দু শিখলাম। এখন আমরা শিখব ত্রিভুজের কোণ। ত্রিভুজের কোণ কার কোণ? ত্রিভুজের কোণ। ত্রিভুজের কি? ত্রিভুজের কোণ। শব্দ এখানে দুইটা, একটা হলো ত্রিভুজের কোণ, অর্থাৎ যে ত্রিভুজ আঁকা হবে সেই ত্রিভুজের কোণ। এখন কোণ কাকে বলে সেটা তোমরা ক্লাস 5-এ শিখে আসছো, অথবা 3-তে অথবা 4-এও শিখে আসছো। 3, 4, 5 এই জায়গাতে তোমরা সংজ্ঞাগুলি শিখে এসেছো। ভর্তি পরীক্ষা যখন দিয়েছো, গভর্নমেন্ট স্কুলে যখন ভর্তি পরীক্ষা দিয়েছো, তখন তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে জ্যামিতির অংশে তুমি শিখেছো কোণ কাকে বলে। তা এখানে লক্ষ্য করো, তোমার সেই কথা অনুযায়ী, তোমার সেই শিক্ষা অনুযায়ী এটা একটা কি, একটু আগের আলোচনা অনুসারে এটা একটা রেখাংশ, কারণ এখানে চলমান চিহ্ন দেই নাই, এখানে চলমান চিহ্ন দেই নাই। এই রেখাংশ থেকে আরেকটা রেখাংশ তৈরি করেছে। তাহলে এখানে আমি ধরে নিলাম বি। তাহলে বি একটা, এতক্ষণের আলোচনা থেকে বলো তো দেখি বিটা কি? আমার এতক্ষণের আলোচনার কোনো এক জায়গায় বি এর পরিচয় আছে, নিশ্চয়ই তোমরা বলতে পারবে বি হলো শীর্ষবিন্দু, কারণ দুইটা রেখাংশ যে বিন্দুতে মিলিত হয়, অথবা যে বিন্দু থেকে দুইটা রেখাংশ তৈরি হয়, সেই বিন্দুটাকে শীর্ষবিন্দু বলে। শীর্ষবিন্দুতে রেখাংশ দুইটার মধ্যবর্তী দূরত্বকে, এটা হলো কোণ। তাহলে আমি কোণ কাকে বলে সেই সংজ্ঞাটা আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, লিখে নিতে পারো খাতায়। শীর্ষবিন্দুতে দুইটি বাহুর মধ্যবর্তী কৌণিক দূরত্বকে কোণ বলে। আমি আবার বলতেছি, ভিডিওটা পজ করে লিখে ফেলো। কোণ কাকে বলে? শীর্ষবিন্দুতে দুইটি রেখাংশের মধ্যবর্তী কৌণিক দূরত্বকে কোণ বলে।
তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? একটু আগের আলোচনা অনুযায়ী এখানে শীর্ষবিন্দু 3টা। আর কোণ কাকে বলে সেটা আমরা শিখেছি। শীর্ষবিন্দুতে কয়টা বাহু লাগে? এতক্ষণের আলোচনা শীর্ষবিন্দুর সংখ্যায় বলেছি 2টা বাহু লাগে, এবং 2টা বাহু একটা বিন্দুতে মিলিত হয়, অথবা ওই বিন্দু থেকে অন্যভাবে বলতে পারি ওই বিন্দু থেকে 2টা বাহু তৈরি হয়। তাহলে যেই 2টা বাহু একটা বিন্দুতে মিলিত হয় শীর্ষবিন্দুতে, তাহলে 2টা বাহুর মধ্যবর্তী যে দূরত্ব, কৌণিক দূরত্ব, তাকে কোণ বলা হয়। যদি এটাই হয় কোণের সংজ্ঞা, তাহলে এ একটা শীর্ষবিন্দু, এখানে হলে এটা হলো কৌণিক দূরত্ব, বি একটা শীর্ষবিন্দু, এটা একটা কৌণিক দূরত্ব, সি একটা শীর্ষবিন্দু, এটা একটা কৌণিক দূরত্ব। কয়টা কোণ তৈরি হইল? 3টা কোণ তৈরি হলো। কয়টা শীর্ষবিন্দু পাওয়া গেল? 3টা শীর্ষবিন্দু পাওয়া গেল। কয়টা, আর ত্রিভুজের সংজ্ঞার ভিতরে শিখেছি কয়টা বাহু আবদ্ধ হইলে ত্রিভুজ তৈরি হয়? 3টা বাহু আবদ্ধ হইলে ত্রিভুজ তৈরি হয়। আবদ্ধ হইতে হবে, আবার 3টা বাহু থাকতে হবে, তাহলে ত্রিভুজ হবে। 3টা বাহু ছিল কিন্তু আবদ্ধ হয় নাই, তাহলে ত্রিভুজ হবে না। আবদ্ধ হয়েছে কিন্তু 4টা বাহু নিয়ে আবদ্ধ হয়েছে, তাহলে ত্রিভুজ হবে না, তাহলে ওটা চতুর্ভুজ হয়ে যাবে। অতএব ত্রিভুজ হওয়ার জন্য শর্ত হইল 2টা বাহু থাকতে হবে, 3টা, এবং সেই 3টা বাহু হইতে হবে আবদ্ধ। আবার বাহু বলতে হবে, রেখা বলা যাবে না, কারণ রেখা হলে রেখার শর্ত মানে না। রেখার উভয় পাশে চলমান চিহ্ন থাকে, ত্রিভুজের বাহুগুলির ক্ষেত্রে চলমান চিহ্ন থাকে না, স্থির থাকে, 2টা প্রান্ত স্থির থাকে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কোণের সংজ্ঞা অনুসারে, আমরা কোণ কাকে বলে সেটা আমরা শিখেছি। কোণের সংজ্ঞা অনুসারে এখানে কোণ হইল 3টা। তাহলে আমরা এই পর্যন্ত কি পেয়েছি? আমরা পেয়েছি ত্রিভুজের বাহু হইল 3টা আর ত্রিভুজের কোণ হইল 3টা। আমরা এই পর্যন্ত পেলাম ত্রিভুজের বাহু 3টা, ত্রিভুজের কোণ 3টা। তাহলে কোণ 3টা, এই কোণ বা অ্যাঙ্গেল 3টা, আর বাহু বা লাইন এটা হইল 3টা। তাহলে একটা ত্রিভুজের মধ্যে মোট কয়টা পার্টস, কয়টা অঙ্গ পাওয়া গেল? মোট 6টা অঙ্গ পাওয়া গেল। 3টা বাহু এবং 3টা কোণ, 6টা অঙ্গ পাওয়া গেল। তোমাদের অবজেক্টিভ কোশ্চেনে এটা প্রায়ই আসে, ত্রিভুজের অঙ্গ কয়টি, ত্রিভুজের পার্টস কয়টি, ত্রিভুজের অঙ্গ কয়টি। তো ত্রিভুজের অঙ্গ হলো 6টি। অঙ্গগুলো কি কি? 3 বাহু এবং 3 কোণ। এটা লিখে নিতে পারো। ত্রিভুজের অ্যাঙ্গেল হলো 3টা, তাহলে মন্তব্য করো, তাহলে ত্রিভুজের অঙ্গ 6টি, 3 বাহু 3 কোণ, এই হলো ত্রিভুজের অঙ্গ। ভিডিও পজ করে এই কথাগুলি লিখে নাও। এবার আমি দেখব ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের পরিসীমা, এই ত্রিভুজের বাহু হলো 3টা, অর্থাৎ সীমা হলো 3টা। এটা একটা সীমা, বাউন্ডারি। আমরা যদি বলি সীমার ইংরেজি হলো বাউন্ডারি। এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি, এটা একটা বাউন্ডারি। তাহলে একটা ত্রিভুজের 3টা বাউন্ডারি, আর 3টা বাউন্ডারি বা 3টা বাহু বলতে পারি, 3টা বাউন্ডারি বলতে পারি, 3টা বাহু বলতে পারি, 3টা সীমা বলতে পারি। এই সীমাগুলি বা বাউন্ডারিগুলি অথবা বাহুগুলির পরিমাপ বা দূরত্ব যোগ করিয়া যেটা পাওয়া যায় সেটা হলো ত্রিভুজের পরিসীমা। তাহলে আমি বলতেছি ত্রিভুজের পরিসীমা কাকে বলে? ত্রিভুজের বাউন্ডারিগুলির যোগফলকে বা ত্রিভুজের সীমার যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। ত্রিভুজের যে মোট পরিসীমা, মোট বাহুর যোগফলকে
তাহলে ত্রিভুজের বাহুগুলির, বাহুর আরেক নাম কি বলেছি? সীমা, অথবা বাউন্ডারি। আমাদের সচরাচর শব্দ, এটা আমরা জানি। বাউন্ডারির মোট দৈর্ঘ্যকে ত্রিভুজের পরিসীমা বলে। তুমি বোর্ড দেখে যদি লেখা না বুঝো কোনো অসুবিধা নেই, তুমি ভিডিওতে শব্দটাকে, আমার বাক্যটাকে শুনো, বাক্যটাকে শুনে নিজের মতো করে লেখো। তো ত্রিভুজের বাহুগুলির তিনটা নাম দিয়েছে। বাহুটাকে আমরা বাউন্ডারি বলতে পারি, সীমা বলতে পারি, আবার বাহু বলতে পারি। তাহলে ত্রিভুজের তিনটা সীমা আছে, অথবা ত্রিভুজের তিনটা বাউন্ডারি আছে, অথবা ত্রিভুজের তিনটা বাহু আছে। এই বাহুগুলির মোট দৈর্ঘ্যকে বলা হবে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের বাহুগুলির মোট দৈর্ঘ্যকে, অথবা ত্রিভুজের সীমার মোট দৈর্ঘ্যকে, অথবা ত্রিভুজের বাউন্ডারিগুলির মোট দৈর্ঘ্যকে ত্রিভুজের পরিসীমা বলে। এখন পরিসীমা অনুসারে তাহলে আমরা ত্রিভুজের পরিসীমার সূত্র কি দাঁড়ালো? ত্রিভুজের পরিসীমার সূত্র কি? বাহুগুলির যোগফল। ত্রিভুজের মোট ত্রিভুজের পরিসীমার সূত্র হলো বাহুগুলির যোগফল। দেখে নিতে পারো, ত্রিভুজের পরিসীমার সূত্র হলো ত্রিভুজের বাহুগুলির যোগফল। অর্থাৎ বাহু এখানে কয়টা? এবিসি ত্রিভুজের জন্য, এবিসি এর জন্য পরিসীমা সমান, বাহু এখানে কয়টা? এবি বাহু একটা, তাহলে এ থেকে বি এর দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে নাও। এ থেকে বি এর দৈর্ঘ্য যোগ বি থেকে সি এর দৈর্ঘ্য, বিসি বাহু যেটাকে বলা হয়, যোগ সি থেকে এ এর দৈর্ঘ্য, এ বিন্দু থেকে বি বিন্দুর দৈর্ঘ্য। এটাকে আমি সংক্ষেপে বলেছি এ থেকে বি এর দৈর্ঘ্য, কিন্তু মূল শব্দ, আসল শব্দ হবে এ বিন্দু থেকে বি বিন্দুর দৈর্ঘ্য, যেটাকে এ বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ বি যোগ বি থেকে সি এর দৈর্ঘ্য, বিসি যোগ সি থেকে এ এর দৈর্ঘ্য। এই তিনটা কি? বাহু। আর এগুলিকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। এই কথাটাই বলেছি ত্রিভুজের বাহুগুলির যোগফল। আর এই বাহুগুলির যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো মোট বাউন্ডারি বা মোট সীমা পাওয়া যাবে। আর মোট সীমাটাকে ত্রিভুজের পরিসীমা বলা হয়। তাহলে আমরা শিখে ফেললাম ত্রিভুজের পরিসীমা কি। বা বিপরীত বাহু কি? বিপরীত বাহু অথবা বিপরীত কোণ। তাহলে এক বিপরীত বাহু, মানে এ কোণ, এই বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, তাই আমি লিখেছি এ কোণ। এটা হলো কোণ চিহ্ন, এটা তোমরা জানো। এটা হলো কোণ চিহ্ন। কোন বিন্দুতে কোণটা তৈরি হয়েছে? এই বিন্দুতে তৈরি হয়েছে। এই একটা কি? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুতে কোণ তৈরি হয়, আর কোণের চিহ্ন হলো এটা। তাহলে এই বিন্দুতে কোণ তৈরি হয়েছে, এর বিপরীত বাহু, এই বিন্দুর বিপরীত বাহু, বিপরীত দিক। বিপরীতের আরেক নাম হলো সামনের বাহু। এই কোণের সামনের বাহু বা বিপরীত বাহু কি? বিসি। তাহলে আমাকে তোমরা বলতে পারবা বি কোণের সামনের বাহু, এটা হলো বি বিন্দু, শীর্ষবিন্দু, এটা সামনের বাহুকে এসি। আবার সি কোণের সামনের বাহু, এটা সি বিন্দু, তার সামনের বাহু এবি।
এগুলিকে বলা হয় বিপরীত বাহু। খাতা লিখে নিতে পারো। এ কোণের বিপরীত বাহু বা সামনের বাহু বিসি। কারণ অনেক স্টুডেন্ট তোমরা বিপরীত বাহু কনসেপ্টটা বুঝতেছ না বলে আমি আরেকটা নাম দিলাম সামনের বাহু। অর্থাৎ এ বিন্দুতে যেই কোণ তার সামনে যেই বাহু সেটাকে বলা হয় বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহু হলো বিসি, বি বিন্দুর বিপরীত বাহু এসি, সি বিন্দুর বিপরীত বাহু এবি। এটা লিখে নাও। এখানে আমি সাথে সাথে মুছে ফেললাম। তাহলে তুমি লিখবে কিভাবে? ভিডিওটাকে পজ করে দাও, সাময়িক স্টপ করে দিয়ে, সাময়িক বন্ধ করে দিয়ে, যেটা প্লে যেখান থেকে প্লে করো, যেখানে চাপ দিয়ে প্লে করো ওই জায়গাটাতে আবার চাপ দিলে ভিডিওটা স্টপ হয়ে যাবে। পুরো ভিডিও বাদ যাবে না, ভিডিও কিছুক্ষণের জন্য স্টপ হবে। তখন তুমি এই কথাগুলি লিখে ফেলবা, তারপরে আবার বাকি অংশটুকু শুনতে থাকবা। তাহলে এটা হলো সামনের বাহু। এবার বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ হলো এবি বাহুর বিপরীত কোণ। এবি বাহু কোনটা? এটা হলো এবি বাহু। আর একটু আগে আমরা শুনেছি যে বিপরীত মানে কি? সামনের। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কোন বিন্দুতে কোণ আছে? সি বিন্দুতে। তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি কোণ। তাহলে এখন আমাকে বলো বিসি একটা বাহু, তার বিপরীত কোণ, এটা হলো বিসি, তার বিপরীত কোণ বা সামনের কোণ এ কোণ। আরেকটা আছে সি এ বাহু, তার বিপরীত কোণ বি কোণ। তাহলে আমরা শিখলাম বিপরীত কোণ কোনটা, আমরা দেখলাম বিপরীত বাহু কোনটা। বিপরীত বাহু যখন হয় তখন কার বিপরীতে থাকে? কোণের বিপরীতে থাকে। কথাটা মনোযোগ দিয়ে বুঝো, শুনো এবং লিখে ফেলো। বিপরীত বাহু থাকে কার বিপরীতে? কোণের বিপরীতে। তাহলে তুমি লিখবা কিভাবে? তুমি লিখে নাও, কোণ বিপরীত কোণ থাকে, বিপরীত কোণ থাকে বাহুর বিপরীতে। অর্থাৎ বাহুর বিপরীতে থাকে কোণ আর কোণের বিপরীতে থাকে বাহু। বাহুর বিপরীতে থাকে কোণ আর একটু আগে আমরা দেখেছি কোণের বিপরীতে থাকে বাহু। এই কথাটা লিখে নাও, বাহুর বিপরীতে থাকে কোণ, কোণের বিপরীতে থাকে বাহু। এটা নিচে লিখে নিতে পারো। তাহলে বাহুর বিপরীতে থাকে কোণ, কোণের বিপরীতে থাকে বাহু। আমরা শিখলাম বিপরীত বাহু বিপরীত কোণ। আমি বলেছি আমরা শিখব, আমাদের লেকচারে আজকে হওয়ার কথা ছিল উপপাদ্য। এটা কিন্তু উপপাদ্যেরই একটা অংশ। উপপাদ্য পড়ার আগে আমরা যদি ত্রিভুজের পরিচিতিটা ভালো করে দিতে পারি, শিখতে পারি, জানতে পারি, তাহলে আমরা যখন উপপাদ্যটা পড়ব এই কথাগুলি আমাদের প্রয়োজন হবে। এই কথাগুলি তখন প্রয়োজন হবে। অতএব আজকের লেকচারটা তুমি খাতায় শিখে নাও এবং পরপর কয়েকবার লেকচারটাকে, প্রথমবার তুমি মনোযোগ দিয়ে খাতায় লিখো এবং শিখো, এবং যেই কথাগুলি জরুরি দরকার সেগুলিকে কয়েকবার বুঝে নাও। প্রয়োজনে আবার ভিডিওটাকে 2-3 বার শোনো। শোনার পরে তুমি দেখবে তোমার ত্রিভুজের উপরে ধারণা পরিষ্কার হয়ে যাবে। আর যখন ত্রিভুজের উপরে ধারণা পরিষ্কার হবে তখন ত্রিভুজের উপপাদ্যগুলি তুমি ভালো করে শিখতে পারবা। এবার আমি শিখব ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের মধ্যমা। আমি এতক্ষণ যে আলোচনা করেছি, প্রথম থেকে এটার আগ পর্যন্ত যে আলোচনা করেছি, তোমাদের গণিত বইয়ে নিশ্চয়ই তোমাদের পাশে গণিত বই আছে। যদি গণিত বই এখনো কেউ না নিয়ে থাকো, নবম অধ্যায় বের করে তোমার পাশে রাখো। এই ত্রিভুজের মধ্যমা তোমরা দেখো, তোমার প্রথম পেজে, নবম অধ্যায় যে পেজে লেখা আছে সেখানে ত্রিভুজের মধ্যমা আছে। তার উপরে একটা প্যারা আছে, একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদের ভিতরে এতক্ষণের আলোচনাগুলি আছে। ওরা তো একবারে লিখে ফেলেছে, ওটাকে তো রিডিং করলে হবে না, ওই কথাগুলিকে এখানে বুঝিয়ে দেওয়া হলো। তাহলে আশা করব তুমি যখন রিডিং পড়বে ওটা তুমি বুঝতে পারবে, যদি এই কথাগুলি ক্লিয়ার থাকো, এতক্ষণের অংশটুকু যদি মনে রাখতে পারো বা বুঝতে পারো। এবার আমরা ওদের পরবর্তী আলোচনা, ওই প্যারাটা
তোমাদের নবম অধ্যায় যে প্রথমেই যে প্যারাটা দেওয়া আছে, অনুচ্ছেদ দেওয়া আছে, তারপরে ওদের আলোচনা হলো ত্রিভুজের মধ্যমা। এই ত্রিভুজের মধ্যমার জন্য কি করতে হবে? এটা একটা ত্রিভুজ, তিনটা বাহু লাগবে এবং তারা আবদ্ধ হইতে হবে। আমরা এতক্ষণের আলোচনা, তিনটা বাহু লাগবে, তারা আবদ্ধ হইতে হবে। এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়, এখানে এই দুই বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে, এটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। তাহলে এ শীর্ষবিন্দু, এটার বিপরীত বাহু আমরা লাস্ট এটার আগেই আমরা শিখেছি, বিপরীত বাহু থাকে কার বিপরীতে? কোণের বিপরীতে। তাহলে এ শীর্ষবিন্দু, এখানে একটা কোণ তৈরি হয়েছে, শীর্ষবিন্দুতে কোণ তৈরি হয়, তার বিপরীত বাহু হলো বিসি। এখন বিসি এর মধ্যবিন্দু, তুমি ষষ্ঠ শ্রেণীতে সম্পাদ্য করেছিলা, ষষ্ঠ শ্রেণীতে তুমি সম্পাদ্য করেছিলা, একটা বাহুর মধ্যবিন্দু এঁকেছিলা। আমি একটু স্মরণ করে দিচ্ছি, এটা একটা রেখা, এটা একটা বাহু এ বি, এটার মধ্যবিন্দু কিভাবে এঁকেছিলা? সম্পাদ্য, এখানে পেন্সিল কম্পাসের কাঁটা এখানে রেখেছ, পেন্সিল কম্পাসের কাঁটা এখানে রেখেছ, আর পেন্সিলটা এখানে রেখে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, ঠিক এই দৈর্ঘ্যটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটা এখানে রেখে আবার এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, তারপরে এখানে স্কেল ধরেছ, স্কেল ধরে এই জায়গাটা হলো মধ্যবিন্দু। মধ্যবিন্দু এটা হলো এ বি এর মধ্যবিন্দু সি। তো অনুরূপভাবে এই মধ্যমা শিখতে হলে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা কোণ নির্দিষ্ট করতে হবে। আমি এ কোণটা ঠিক করলাম, ধরলাম, তুমি বি কোণও ধরতে পারো, সি কোণও ধরতে পারো, আমরা একটু পরে তাও ধরবো। আমি এ কোণটা ধরলাম, এ কোণের বিপরীত বাহু বিসি, তার মধ্যবিন্দু বের করতে হবে। এটা হলো মধ্যবিন্দু। এই তাহলে এ কোণের বিপরীত বাহুর মধ্যবিন্দু এবং ওই শীর্ষবিন্দু যোগ করে যেই রেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। এটা একটা মধ্যমা। মধ্যমা কাকে বললাম? এ কোণ, এটাকে অন্য ভাষায় কি বলতে পারি? এ একটা শীর্ষবিন্দু, যে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু সাথে সংযোগ করে যে রেখাংশ পাওয়া যায় তাকে মধ্যমা বলে। লিখে নিতে পারো, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু সাথে সংযোগ করে যে রেখাংশ পাওয়া যায় সেই রেখাংশকে মধ্যমা বলে। তাহলে এ একটা শীর্ষবিন্দু, আমি প্রথমে এ কোণ বলেছি, তো শীর্ষবিন্দুতেই তো এ কোণ তৈরি হয়। এ একটা শীর্ষবিন্দু, এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে বি একটা শীর্ষবিন্দু, আবার বি বিন্দুতে কোণও তৈরি হয়েছে। তাহলে বি শীর্ষবিন্দু, তার বিপরীত বাহুকে, এতক্ষণের আলোচনা, একটু আগের আলোচনা, এসি। তো মধ্যমা পাইতে হলে কি করতে হবে? এসি এর মধ্যবিন্দু ঠিক করতে হবে। মধ্যবিন্দু এইভাবে ঠিক করব। তাহলে মধ্যবিন্দু এবং শীর্ষবিন্দু সংযোগ করে যে রেখাংশ পাওয়া যাবে, তাহলে এটা একটা মধ্যমা। তাহলে এটা একটা মধ্যমা। আবার এটা হলো সি, হলো সিটা কি? শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু হলো এবি, এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু আমি বের করব, বের করে এখানে পেলাম। এখন এই দুটা সংযোগ করো, তাহলে এটা একটা মধ্যমা। তাহলে এই ত্রিভুজের মধ্যমা কয়টা পাওয়া গেল? মধ্যমাও তিনটা পাওয়া গেল। কারণ কি? কারণ তিনটা শীর্ষবিন্দু এবং তিনটা বাহু আছে, অতএব এটার মধ্যমা তিনটা হবে। তাহলে মধ্যমা হইতে হলে শর্ত কি? লিখে ফেলো। মধ্যমা হইতে হলে দুইটা শর্ত। এক, শীর্ষবিন্দু লাগবে। দুই, শীর্ষবিন্দুর বিপরীত বাহুর মধ্যবিন্দু বের করতে হবে। তিন নম্বর শর্ত হলো শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু সংযোগকারী বা সংযোগ রেখাংশকে মধ্যমা বলবে। এখন পুরো সংজ্ঞাটা কি লিখবা? ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। ভিডিওটাকে পজ করে দিয়ে তুমি লিখে ফেলো।
মনোযোগ দিয়ে কথাটা শোনো, তারপরে ভিডিওটাকে পজ করে দিয়ে লিখে ফেলো। ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু, এই দুইটা এ বিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশকে বলা হবে মধ্যমা। তাহলে মধ্যবিন্দু কিভাবে বের করব আমি দেখালাম। মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় ষষ্ঠ শ্রেণীতে শিখেছো, তারপরে এখানে দেখানো হয়েছে। প্রয়োজনে আবার ভিডিওটা পেছনে এসে তুমি দেখো। ওকে, আমরা শিখলাম ত্রিভুজের মধ্যমা। আমরা এবার শিখব ত্রিভুজের উচ্চতা, যেটা খুব জরুরি। ত্রিভুজের উচ্চতা। তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ এ, নাম দিলাম তিনটা শীর্ষবিন্দু এ বি সি। তাহলে যে কোনো শীর্ষবিন্দু, তিনটা শীর্ষবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু থেকে এই রেখার উপরে লম্ব অঙ্কন করো। তোমরা ষষ্ঠ শ্রেণীতে তোমরা একটা সম্পাদ্য শিখেছ। ষষ্ঠ শ্রেণীতে একটা সম্পাদ্য তোমরা শিখেছ যে এটা একটা রেখা, এই রেখা এই বিন্দু থেকে কোনো রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপরে লম্ব অঙ্কন করতে হবে। তোমাদের সম্পাদ্যটা এমন ছিল যে কোনো রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ মানে বাহিরের কোনো বিন্দু থেকে এই রেখার উপরে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এবি একটা রেখা, এটার বহিস্থ একটা বিন্দু হইল ও বিন্দু। ও বিন্দু থেকে এটার উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে লম্ব অঙ্কন করেছিলাম? এই যে এইভাবে। এটা হলো তোমার পেন্সিল কম্পাস, এটা হলো কাঁটা, এটা হলো পেন্সিল। ও এই ও যেই বিন্দু থেকে লম্বটা অঙ্কন করতে হবে বহিস্থ বিন্দু। বহিস্থ মানে এ বি এর বাহিরে একটা বিন্দু। বহিস্থ বলতে এ বি এর বাহিরে একটা বিন্দু। এই বিন্দুতে যখন লম্ব অঙ্কন করতে হয় তখন এই বিন্দুতে কাঁটা রেখে পেন্সিলটা এটা, আর এই দূরত্বটা ইচ্ছা মতো, এই যে এই দূরত্বটা ইচ্ছা মতো এই এতটুকু আমি ধরলাম। আর বড়ও ধরতে পারো, আর ছোটও ধরতে পারো। ধরে তারপরে এখানে অর্ধেকের বেশি, এখন এখানে আর এখানে হইল, এই জায়গায় অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই, তারপরে একই মাপ নিয়ে এই, এবার এটাকে সংযোগ করে ফেলাম। তাহলে এটা হলো লম্ব। তাহলে এই আলোকে তুমি এখানে লম্ব অঙ্কন করো। কোথায় থেকে? শীর্ষবিন্দু থেকে। কার উপরে? বিপরীত বাহুর উপরে। তাহলে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করো। এই লম্ব অঙ্কন করো। এই লম্বটা বিসি কে ও বিন্দুতে সেট করে। তাহলে এ থেকে ও, এটা হলো লম্ব উচ্চতা, অথবা শুধু বলা হয় উচ্চতা। এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্বকে বলা হয় লম্ব উচ্চতা। আরেক নাম শুধু উচ্চতা, লম্ব উচ্চতা বা উচ্চতা বলা হয়। লিখে নিতে পারো এবং এটা এঁকে ফেলো, তোমার খাতায় এটা অঙ্কন করো। এই বিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপরে একটা লম্ব অঙ্কন করো। ষষ্ঠ শ্রেণীতে তোমরা লম্ব অঙ্কন করতে শিখেছিলাম। তো এই বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করার পরে এই লম্বটা বিসি রেখার উপরে যেই বিন্দুতে সেট করে, শীর্ষবিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হবে লম্ব উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। তাহলে বি বিন্দু থেকে তুমি লম্ব উচ্চতা কিভাবে বের করবে? একইভাবে বি একটা শীর্ষবিন্দু, তার বিপরীত বাহু হলো এসি, এটার উপর একটা লম্ব অঙ্কন করো। তাহলে বি থেকে এসি এই দূরত্বটাকে বলা হবে লম্ব উচ্চতা। তাহলে ত্রিভুজের একটা ত্রিভুজের মধ্যে লম্ব উচ্চতা কয়টা পাবো? তাও তিনটাই পাবো, যেহেতু শীর্ষবিন্দু তিনটা, বাহু তিনটা। তাহলে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা, একটা ত্রিভুজের বাহু তিনটা, একটা ত্রিভুজের লম্ব উচ্চতা তিনটা, একটা ত্রিভুজের মধ্যমা তিনটা, একটা ত্রিভুজের কোণ তিনটা, একটা ত্রিভুজের বাহু তিনটা। আমরা ত্রিভুজ হলো তিনের খেলা, শুধুই তিন। আমরা শিখে ফেললাম উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতা কাকে বলে এতক্ষণ বলেছি, আবার তুমি শুনে নাও, তুমি লিখে নাও।
তুমি প্রত্যেকটা সংজ্ঞা লিখে নিতে হবে। মধ্যমা কাকে বলেছি সেটা হয়তো লেখিনি, কিন্তু কয়েকবার মুখ দিয়ে বলেছি। অতএব তুমি ভিডিওটাকে পজ করে স্যারের কথাটাকে লিখে ফেলো। অনুরূপভাবে ত্রিভুজের উচ্চতা কাকে বলে সেটাও লিখে ফেলো। কাকে বলে? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করলে সেই লম্ব বিপরীত বাহুকে যেই বিন্দুতে ছেদ করে শীর্ষবিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ত্রিভুজের উচ্চতা। তুমি ভিডিওটাকে পজ করে কিছুক্ষণ করে অল্প অল্প করে শোনো এবং লিখতে থাকো। আমরা শিখলাম ত্রিভুজের উচ্চতা কি। এবার আমাদের লাস্ট টপিকস, শেষ টপিকস আজকের, সেটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। এটাও তোমার প্রয়োজন হবে উপপাদ্য শেখার সময়। বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ। বহিস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ। আমি একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু? 3টা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুতে কি তৈরি হয়? কোণ তৈরি হয়। তাহলে 3টা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। তোমরা বাংলা বইয়ে, তোমাদের সাহিত্য বাংলা বইতে তোমরা জানো অন্তস্থ মানে হলো ভিতর আর বহিস্থ মানে হলো বাহির। তাহলে অন্তস্থ কোণ এখানে, তাহলে এই কোণটা এটাকে বলা হয়, এটা একটা অন্তস্থ কোণ। অন্তস্থ কোণ। তাহলে এটাও একটা অন্তস্থ কোণ, এটাও একটা অন্তস্থ কোণ। এখন এই অন্তস্থ কোণ এই 3টা তৈরি হইল। এখন বি বিন্দুতে এটা একটা কি? বিসি একটা কি? এতক্ষণের আলোচনায় তোমরা জানো বিসি হইল বাহু। বি বিন্দু থেকে সি বিন্দু, এটাকে বলা হবে বিসি, এটা একটা বাহু। এই সি বিন্দুটাকে একটু সামনের দিকে বাড়াও, একটু সামনের দিকে বাড়ালাম। তাহলে এখানে আমি রেখা দিয়ে দেব। তাহলে বিসি বাহু যেটা স্থির ছিল, এবার স্থির সি বিন্দুটাকে একটু সামনের দিকে বাড়ালাম। কি পর্যন্ত বাড়ালাম? পি বিন্দু পর্যন্ত বাড়ালাম। তাহলে লক্ষ্য করো এখানেও একটা কোণ তৈরি হইল। এই রেখা অথবা এই রশ্মি, এই যে সিপি, এটা একটা রশ্মি, সিপি রশ্মি এবং সিএ বাহু, এটার মধ্যবর্তী কৌণিক দূরত্ব, এটা হলো একটা কোণ। এবং এখানে কোনো ত্রিভুজ তৈরি হয় নাই, এটা হলো বাহিরের একটা কোণ। কার বাহিরের? ত্রিভুজের বাহিরের। এটাকে বলা হয় বহিস্থ কোণ। বহিস্থ কোণ। তাহলে এখানে কিভাবে বহিস্থ কোণ তৈরি করব? তাহলে এটাকে বৃদ্ধি করো, এটাকে কিউ পর্যন্ত বৃদ্ধি করো। তাহলে এই বি কিউ এটা হলো একটা রশ্মি, রশ্মির নিয়ম অনুযায়ী। আর বি এ এটা হলো কি? এটা একটা বাহু। এদের মধ্যবর্তী একটা কৌণিক দূরত্ব, এটা হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ। তো অনুরূপভাবে এখানেও একটা বহিস্থ কোণ তৈরি হবে, এটা হলো একটা বহিস্থ কোণ। তাহলে এগুলি সব বহিস্থ কোণ। বহিস্থ মানে ত্রিভুজের বাহিরের যেই কোণ, অন্তস্থ বলতে ত্রিভুজের ভিতরের যেই কোণ। এখন লক্ষ্য করো এই অন্তস্থ কোণ যেটা, এই অন্তস্থ কোণ যেটা, তার বিপরীত অন্তস্থ কোণ, সরি অন্তস্থ কোণ তো 3টা। এখন এই বহিস্থ কোণ যেটা, এই বিন্দুতে যে বহিস্থ কোণ বি, লিখে নাও বহিস্থ কোণ বি, অর্থাৎ এটাও বি কোণ, এটাও বি কোণ। তাহলে বি একবার অন্তস্থ, ভিতরে থাকলে বি অন্তস্থ, এটা হলো বি বহিস্থ কোণ। বহিস্থ কোণ বি এর বিপরীত
অন্তস্থ কোণ। আবারও বিপরীত কথাটাতে ঢুকলাম, বিপরীত অন্তস্থ কোণ। আমি আবার বলি, বি বিন্দুতে একটা বহিস্থ কোণ আছে, একটা অন্তস্থ কোণ আছে। বহিস্থ কোণ কিভাবে তৈরি হয়েছে? বি বিন্দুটাকে বাহিরের দিকে বর্ধিত করলে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ বি, এটার বিপরীত। বিপরীত বলতে আরেক নাম কি বলেছি? তোমাদের লেখায় আছে, তোমাদের খাতায় আছে। কি বলেছি? বিপরীত বলতে সামনে। তাহলে এই বহিস্থ কোণের বহিস্থ কোণ কার বহিস্থ কোণ? এটার বহিস্থ কোণ। অতএব এটার সামনে যেই দুইটা কোণ আছে এটাকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। এখন তোমার মনে কোশ্চেন, স্যার বিপরীত বলতে যেহেতু সামনে, তাহলে এটা সামনে কোথায় কোণ? এই জন্যই আমরা যখন বি কোণের বহিস্থ কোণ বলবো, বহিস্থ কোণ বি বলবো, তখন আমি বুঝবো এটার সাথে যেই কোণটা থাকবে, এই বহিস্থ কোণের সাথে যে অন্তস্থ কোণ থাকবে তার বিপরীতে যেই দুইটা কোণ থাকবে তাকে বলা হবে বিপরীত অন্তস্থ কোণ। আমি আবার বলি, বি বিন্দুতে যদি বহিস্থ কোণ বলি তার বিপরীত অন্তস্থ কোণ নাই, কারণ এটার বিপরীতে কোনো কোণ নাই, সামনে আর কোনো কোণ নাই। তাহলে আমি বিপরীত অন্তস্থ কোণ কোনটাকে বুঝবো? অর্থাৎ এই বহিস্থ কোণের সংশ্লিষ্ট সন্নিহিত, এটার আরেক নাম হলো সন্নিহিত বা সংশ্লিষ্ট যে কোণটার অন্তস্থ কোণ থাকে, এই বহিস্থ কোণের সাথে যে অন্তস্থ কোণ থাকে তার বিপরীত দিকে যেই দুইটা অন্তস্থ কোণ থাকে সেই দুইটাকে বলা হবে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে কয়টা কোণ? অন্তস্থ কোণ দুইটা, তা হলো এ কোণ ও সি কোণ, এই দুইটা কোণ। তাহলে বহিস্থ কোণ বি এর বিপরীত অন্তস্থ কোণ হলো এ কোণ এবং সি কোণ। তাহলে আমাকে বলো সি কোণ, সি এটা হলো বহিস্থ কোণ, তার বিপরীত অন্তস্থ কোণকে এবং কয়টা থাকবে? যেহেতু সি কোণ এটার বিপরীতে কোনো কোণ নাই, তাহলে আমি অন্তস্থ কোণ খুঁজতে হলে কি করতে হবে? সি কোণের কাছে যে অন্তস্থ কোণ আছে তার সামনে যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ বলা হবে বহিস্থ কোণ সি এর বিপরীত অন্তস্থ কোণ হলো এ কোণ এবং বি কোণ। লিখে ফেলতে পারো এই কথা, যে বহিস্থ কোণ বলতে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এটা বুঝবো কিভাবে? বহিস্থ কোণের সাথে যেই অন্তস্থ কোণ থাকে, আবার বললাম বহিস্থ কোণের সাথে যেই অন্তস্থ কোণ থাকে, লিখে নাও, বহিস্থ কোণের সাথে যেই অন্তস্থ কোণ থাকে তার বিপরীত যেই দুইটা কোণ থাকে সেই দুইটি কোণকে বলা হবে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। বহিস্থ কোণের সাথে যে অন্তস্থ কোণ থাকে তার বিপরীত যেই দুইটি অন্তস্থ কোণ থাকে সেই কোণ দুইটিকে বলা হবে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা শিখলাম যে বহিস্থ কোণ কোণটা কিভাবে তৈরি হয়। বহিস্থ কোণ কিভাবে তৈরি হয়? কোনো একটা শীর্ষবিন্দুকে সামনের দিকে বর্ধিত করলে, লিখে নিতে পারো, কোনো একটা শীর্ষবিন্দুকে সামনের দিকে বর্ধিত করলে যে কোণ, ওই বিন্দুতে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণ। কোনো একটা ত্রিভুজের কোনো একটা শীর্ষবিন্দুকে বরাবর বর্ধিত করলে বা সামনে বর্ধিত করলে ত্রিভুজের বাহিরে যে কোণ তৈরি হয় তাকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণ। আমরা শিখলাম বহিস্থ কোণ কি এবং বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কি। তাহলে তুমি এখন বহিস্থ কোণ সি এর বিপরীত অন্তস্থ কোণ দুইটা লিখে ফেলো। তারপরে বহিস্থ কোণ এ তার বিপরীত অন্তস্থ কোণ দুটাও লিখে ফেলো তোমার খাতায়। আজকের লেকচার আলোচনা এখানেই শেষ করলাম। এখন তাহলে আজকে আমরা কি কি শিখলাম সেটা আমরা একটু রিভিউ দেই। আমরা প্রথমেই শিখেছি ত্রিভুজ কাকে বলে। তোমরা তোমাদের খাতায় তাকাও, আমি বলেছিলাম খাতায় লিখে নেবে
তাহলে তোমার খাতায় দেখলে দেখবে ত্রিভুজ একটা চিত্রের নাম। এই চিত্রটা অঙ্কন করতে হলে, আঁকতে হলে 3টা বাহুর প্রয়োজন হবে এবং 3টা বাহু আবদ্ধ হইতে হবে। বলেছিলাম 3টা রেখা বলবা না, 3টা বাহু বলবা এবং সেগুলি আবদ্ধ হতে হবে। আর এই 3টা বাহুকে, এগুলিকে বলা হয় ত্রিভুজের বাহু। আমরা সেখানে শিখলাম বাহু চিনব কিভাবে, রেখা চিনব কিভাবে, রশ্মি চিনব কিভাবে, আমরা সেটা ওখানে শিখলাম। আমরা এটা শিখলাম শীর্ষবিন্দু কি এবং শীর্ষবিন্দুতে কোণ তৈরি হয়, আমরা শিখলাম কোণ কাকে বলে, আমরা সেটা শিখলাম। আমরা শিখলাম ত্রিভুজের পরিসীমা কোনটা। আমি এই কথা বলেছি, সীমার যোগফলকে পরিসীমা বলে, অথবা মোট সীমাকে পরিসীমা বলা হয়। সীমার 3টা নাম দিয়েছে, এটাকে ত্রিভুজের সীমা বলতে পারো, ত্রিভুজের বাউন্ডারি বলতে পারো, ত্রিভুজের বাহু বলতে পারো। তাহলে মোট বাউন্ডারিকে, মোট বাহুর যোগফলকে, বাহুর মোট যোগফলকে ত্রিভুজের পরিসীমা বলে। তাহলে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? বাহুগুলির যোগফল। তারপরে আমরা শিখলাম মধ্যমা কি, ত্রিভুজের অঙ্গ কয়টি এটা শিখলাম। ত্রিভুজের 3টা কোণ থাকে, 3টা বাহু থাকে, তাহলে ত্রিভুজের অঙ্গ হলো 6টা। মধ্যমা কি সেটা আমরা শিখলাম। মধ্যমার জন্য কি দরকার হয়? 2টা বিন্দু দরকার হয়। মধ্যমা একটা বাহুর নাম, যেই বাহুটা অঙ্কন করতে হলে 2টা বিন্দুর প্রয়োজন হয়। একটা বিন্দু হলো ত্রিভুজের শীর্ষবিন্দু, আর একটা বিন্দু হলো শীর্ষবিন্দুর বিপরীতে যে বাহু থাকে তার মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে বের করব? ষষ্ঠ শ্রেণীতে আমরা শিখেছি সম্পাদ্যের মধ্যে। তারপর আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। তোমার খাতায় তুমি এঁকে নেওয়ার কথা ছিল, তুমি খাতা নিশ্চয়ই এঁকে নিয়ে এসো। যদি এঁকে না থাকো তাহলে আবার ভিডিওটা পিছনে গিয়ে মধ্যমাটাকে খুঁজে বের করো, কোন জায়গাতে মধ্যমার আলোচনা করেছি। তো সেখানে এই যে মধ্যবিন্দু পেলাম, শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দু সংযোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। আমরা শিখেছি ত্রিভুজের উচ্চতা কি, সেটার জন্য আমাদের কি দরকার হয়? একটা শীর্ষবিন্দু দরকার হয় এবং শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপরে লম্ব অঙ্কন করতে হয়। কিভাবে লম্ব অঙ্কন করতে হয় ষষ্ঠ শ্রেণীতে শিখেছো, আমি এখানে আবার সেটা একটু আলোচনা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত আমি একটা দূরত্ব নিয়ে এটার উপর একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপের এই প্রান্ত এবং এই প্রান্ত, এই যে বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপের এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার সেই দূরত্বটা এখানে রেখে এখানে একটা বৃত্তচাপ, তারপরে সংযোগ করলে এটা হলো ত্রিভুজের লম্ব উচ্চতা, অন্য নাম হলো ত্রিভুজের উচ্চতা। তারপরে আমরা শিখলাম বহিস্থ কোণ কি। কোনো একটা শীর্ষবিন্দুকে বরাবর বর্ধিত করলে বাহিরে যে কোণ তৈরি হয় সেটা হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কি, আমরা সেটা শিখলাম। বহিস্থ কোণের পাশে যে অন্তস্থ কোণ থাকে তার বিপরীত দিকে যে 2টা কোণ থাকে সেই 2টা কোণকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এটা হলো আজকের লেকচার আমরা শিখলাম। এখন যা শিখলাম তার উপরে আমরা একটা বাড়ির কাজ করব। বাড়ির কাজটা আমার নিজের থেকে কোনো কিছু দিলাম না, তোমাদের বইতে কাজ দেওয়া আছে। ওই কাজগুলিকে যদি তুমি করতে পারো তাহলে বুঝবো যে তুমি আজকের লেকচারটা বুঝতে পেরেছো। তাহলে হোমওয়ার্ক, গণিত বই এর পেজ 127, 128, পেজ 129 এর কাজগুলো করবে। এই প্রথম 2টা আজকের লেকচারের সাথে মিলে, আর পরের এটাতে যে কাজ সেটা চাঁদা ব্যবহার করে ক্লাস 5-এ ক্লাস 6-এ তোমরা শিখেছো। এটা এই ক্লাসের পড়া না, আজকের ক্লাসেরও পড়া না, এটা ক্লাস 6-এর সাথে মিলিয়ে এই পেজের কাজটা, আর এই 2টা আজকের লেকচারের সাথে মিলিয়ে
যারা যারা বাড়ির কাজ করতে পারবা তারা এই ভিডিওটা দেখার পরে ভিডিওর নিচে কমেন্ট বক্সে তুমি লিখে দিবা, স্যার আমি বাড়ির কাজগুলো কমপ্লিট করেছি। যদি পুরো বাড়ির কাজ করতে না পারো কোনো অসুবিধা নাই, তুমি লিখবে স্যার আমি আংশিক বাড়ির কাজ কমপ্লিট করেছি। এখন বাড়ির কাজ করতে গিয়ে যেটা তুমি পারবে না অথবা আজকের লেকচার থেকে যেটা তুমি বুঝবে না, তুমি আমার কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো অথবা আমাকে ফোন করে তুমি বুঝে নিতে পারো, স্যার এই অংশটুকু বুঝিনি, অথবা স্যার বাড়ির কাজের এইটা বুঝতেছে না। কিন্তু তুমি আগে নিজে চেষ্টা করবে, তাহলে তুমি করতে পারবে। কিন্তু বাড়ির কাজ করতে গিয়ে গাইডের সাহায্য নিবে না, এটা একেবারেই না। তাহলে আমি বুঝবো না যে তুমি বাড়ির কাজ আজকের লেকচারটা বুঝতে পারছো কিনা। বাড়ির কাজ করতে গিয়ে অন্য কারো সাহায্য নেবে না, তুমি আজকের লেকচারের আলোকে বাড়ির কাজটা করবে, তাহলে আমি বুঝবো লেকচারটা তুমি বুঝতে পেরেছো। যদি বাড়ির কাজটা তুমি কারো সাহায্য নিয়ে করো অথবা গাইড দেখে করো, তাহলে তোমার করা হয়ে গেল কিন্তু তুমি শিখতে পারবে না। আমি চাচ্ছি তুমি যেন শিখতে পারো। দেখো, ত্রিভুজ শব্দটা বড় সহজ ছিল, মনে হলো যেন 3-4 পড়েছি, ব্যাপার না। কিন্তু আজকে দেখেছো ত্রিভুজের উপরে প্রায় 1 ঘন্টার মতো লেকচার দিয়ে দিলাম। অনেক কিছু নতুন শেখার মতো ছিল। যারা আগে জ্যামিতি শিখেছিল আমি বলেছি তাদেরও উপকার হবে, যারা নতুন শিখতেছো তাদেরও উপকার হবে। অতএব আজকের লেকচারটা কয়েকবার শুনে যেটা প্রয়োজন ওইটাকে তুমি লিখে ফেলো এবং বাড়ির কাজগুলি করে ফেলো। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের সাথে আবার দেখা হবে আগামী সোমবার পরবর্তী লেকচার, অর্থাৎ এই ত্রিভুজের ব্যবহার করে আমরা উপপাদ্য করব। যদি উপপাদ্যের লেকচারে এবং ত্রিভুজের লেকচারে শরিক হইতে পারো, এই লেকচারগুলি পরপর কয়েকটা লেকচারে শরিক হইতে পারো, তুমি এখান থেকে তোমার পরীক্ষাতে 10 নম্বর আনসার করতে পারবে। অতএব তুমি ভিডিওটা দেখবে এবং তোমার ক্লাসমেট যে আছে তাকে বলবা তোমাদের বিদ্যালয়ের গ্রুপে জয়েন করে ভিডিওগুলিকে দেখতে বলবে। ধন্যবাদ তোমাদেরকে, ভালো থেকো। আগামী লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।